পাঠশালা টরন্টোর ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ শুনবেন পুষ্পময়ী বসু অনুদিত, বিশ্বজুড়ে বহুল পঠিত মাক্সিম গোর্কির মা উপন্যাসের ১৬তম পর্ব। মা উপন্যাসের পাঠ আজীবন সংগ্রামী কমরেড মা লতিফা আজিম মায়ার স্মৃতিতে নিবেদিত। পাঠে আছি ফারহানা আজিম শিউলি। ১৯। নিকোলাই এসে দরজা খুলে দিল। আলুথালু চেহারা, হাতে একখানা বই। আনন্দে প্রায় চিৎকার করে ওঠে, আরে এরই মধ্যে! চশমার পেছনে ওর কোমল চোখ দুটি মিটমিট করে। স্নেহের হাসি হেসে মাকে কোট খুলতে সাহায্য করে। বলে, কাল খানাতল্লাশি করেছে বাড়ি। আপনার জন্য খুব ভাবনা হচ্ছিল, কিন্তু আমায় ধরেনি। আপনি ধরা পড়লে আমায় ছেড়ে দিত না অবশ্য। উচ্ছ্বসিত হয়ে কথা বলতে বলতে খাবার ঘরে নিয়ে যায় মাকে। আমার চাকরিটি এবার কিন্তু থাকবে না। যাকগে, কোন চাষির ঘোড়া নেই সেই হিসেব করাটা আর ভালো লাগে না। ঘরখানার দিকে তাকালে মনে হয় কোনো একটা দানব এসে হঠাৎ খেয়ালে ঘরের পাঁচিল ধরে রাম ঝাঁকানি দিয়েছে, তাই অমন লণ্ডভণ্ড অবস্থা। দেয়ালের ছবিগুলো সব মেঝেতে লুটোচ্ছে। দেয়াল ঢাকা কাগজ ফালি ফালি হয়ে দেয়াল থেকে ঝুলছে। এক জায়গায় মেঝের কাঠ ওঠানো, জানলার তাক উপড়ে ফেলা। স্টোভের কাছে ছাই ছড়ানো মেঝেতে। মায়ের কাছে এ দৃশ্য নতুন নয়, কিন্তু নিকোলাইয়ের মুখে যেন আছে নতুন কিছু। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে মা। টেবিলের ওপর পড়ে আছে না ধোয়া বাসনপত্র, ঠান্ডা সামোভার। চিজ, সসেজ অমনি ঠোঙায় পড়ে, প্লেটে নয়। টেবিলখানা বইয়ে, রুটির টুকরোয় আর সামোভারের কয়লায় ঢাকা। মা মুচকি হাসে, নিকোলাইও হাসে বিব্রতভাবে। ওরাই সবটা করেনি, কিন্তু আমারও হাত আছে। ভাবলাম আবার তো আসবেই, তাই আর পরিষ্কার টরিষ্কার করিনি। যাকগে, এবারে বলুন আপনার কথা, কেমন হলো সব শুনি। প্রশ্নটা প্রচণ্ড ধাক্কা দিল মায়ের বুকে। রিবিনের চেহারাটা আবার ভেসে উঠল চোখের সামনে। ছি, এতক্ষণ বলেনি ওর কথা, এসেই বলা উচিত ছিল। চেয়ারটা নিকোলাইয়ের দিকে একটু এগিয়ে ঝুঁকে পড়ে বলে যেতে লাগলো ইতিবৃত্তটা। একটি কথা বাদ না দিয়ে, শান্ত সংযত থাকার চেষ্টা করে। ধরা পড়েছে সে। চমক খেলে গেল নিকোলাইয়ের মুখে। সত্যি? হাতের ইশারায় ওকে থামিয়ে দিয়ে বলে যায় মা এমনি ভাবে যেন মানুষের ওপর স্বৈরতন্ত্রী নিষ্ঠুর অত্যাচারের বিরুদ্ধে নালিশ জানিয়ে আজ এসে দাঁড়িয়েছে ধর্মাধিকরণে। পাণ্ডুর মুখে ঠোঁট চেপে চেয়ারে হেলান দিয়ে বসে শোনে নিকোলাই। ধীরে ধীরে চশমাটা খুলে রেখে হাত বুলায় মুখে, যেন অদৃশ্য একটা মাকড়সার জাল এসে পড়েছে, সেটা মুছে ফেলতে চায়। ওর মুখের প্রতিটি রেখা অত্যন্ত তীক্ষ্ণ হয়ে ওঠে। গালের হাড় ওঠে খাড়া হয়ে। নাসারন্ধ্র কাঁপতে থাকে থরথর করে। ভয় পেয়ে যায় মা। এই মূর্তি আর কখনো দেখেনি ওর। মায়ের বর্ণনা শেষ হয়। উঠে পড়ে নিকোলাই। মুঠো করা হাত দুটো পকেটে পুরে ঘরময় পায়চারি করে। চাপা দাঁতের ভেতর দিয়ে বিড়বিড় করে বলে, এ তো দেখছি খুব বড় মানুষ। জেলে কিন্তু খুব কষ্ট হবে ওর। এদের মতো লোকেদের বড় খারাপ লাগে জেলে। মনের উত্তেজনা চাপবার জন্য হাত দুটো পকেটের আরো গভীরে ঢুকিয়ে দেয়। তবুও ওর অবস্থাটা মা বুঝতে পারে।
ওর মনের আগুনের আঁচ এসে লাগে মায়ের মনেও। নিকোলাইয়ের কোঁচকানো চোখের সরু ফাঁকটা ছুরির ফলার মতো দেখায়। আবার পায়চারি করতে করতে সে বলতে আরম্ভ করে। ওর স্বর চাপা ক্রোধের আগুনে ভরা। কি সাংঘাতিক! ক্ষমতা কায়েম রাখার অন্ধ নেশায় মত্ত হয়ে মুষ্টিমেয় কটা নির্বোধ লোক দুনিয়া শুদ্ধ মানুষের টুঁটি টিপে এমন অকথ্য জুলুম করে যাবে। দিন দিন বেড়ে চলছে বর্বরতা, নিষ্ঠুরতাই আইন হয়ে দাঁড়িয়েছে। ভাবুন দেখে একবার অবস্থাটা। বুনো জানোয়ারের মতো হয়ে উঠে মানুষ মারছে। কেন? না, তারা যে আইনের বাইরে। জুলুম করার এই যে লোভ, এ হলো ওদের ব্যাধি, দাসত্বের জঘন্য ব্যাধি। দাস মনোভাবের বিষ ছড়াবার সুবিধা পেলেই ওদের পশুবৃত্তি বেআব্রু হয়ে ওঠে। অনেকেরই মনে প্রতিহিংসার আগুন। কেউ কেউ জুলুমের চাবুক খেয়ে খেয়ে বোবা, পাথর হয়ে আছে। সমস্ত মানুষের চরিত্র দিচ্ছে নষ্ট করে। নিকোলাই থামে, দাঁতে দাঁত চেপে স্তব্ধ হয়ে থাকে। নিচু স্বরে বলে, এই পশুসুলভ সমাজ ব্যবস্থায় বাধ্য হয়ে আপনা থেকেই মানুষকে জানোয়ার হতে হয়। নীরবে কাঁদে মা। নিকোলাই উত্তেজনা দমন করে প্রায় শান্তভাবেই চোখে অচঞ্চল দীপ্তি নিয়ে মার দিকে চায়। কিন্তু নীলভনা, সময় নষ্ট করলে তো চলবে না, সামলে নিতে হবে নিজেদের। বিষণ্ণ হাসি হেসে মায়ের কাছে আসে। আবেগ ঢেলে মায়ের হাতখানা চেপে ধরে বলে, সুটকেসটা কোথায় আপনার? রান্নাঘরে। আমাদের বাড়ির গেটের কাছে স্পাই। অত কাগজ লুকিয়ে নিয়ে যাবার সাধ্যি নেই। লুকিয়ে রাখবো এমন জায়গাও নেই। এদিকে মনে হচ্ছে আজ রাতে আবার আসবে তল্লাশি করতে। কাজেই যত খারাপই লাগুক সব পুড়িয়ে ফেলা ছাড়া উপায় নেই। মানে? শুধোয় মা। সুটকেসে যা ছিল সব। এতক্ষণে বুঝতে পারে মা। এত দুঃখের মধ্যেও নিজের কৃতিত্বের জন্য মুখে গর্বের হাসি ফোটে। এক টুকরো কাগজও নেই। চুমাকভের সঙ্গে সাক্ষাতের কাহিনীটা বলে মা। বলতে বলতে উত্তেজিত হয়ে ওঠে। শুনতে শুনতে প্রথমটায় উদ্বিগ্ন হয়ে ওঠে নিকোলাই। কপাল কুঁচকে যায়। কিন্তু ক্রমশ উদ্বেগ কেটে গিয়ে গভীর বিস্ময় ফুটে ওঠে। অবশেষে উত্তেজনায় মাকে গল্পের মাঝখানেই থামিয়ে চেঁচিয়ে ওঠে, সাবাস, চমৎকার! বরাত আপনার অস্বাভাবিক রকম ভালো বলতে হবে। মায়ের হাত চেপে ধরে চাপা স্বরে বলে ওঠে, মানুষের ওপর এ কি অগাধ বিশ্বাস আপনার! তার ছোঁয়াচ সবাইকে লাগে। সত্যি মায়ের মতোই ভালোবাসি আপনাকে। মৃদু হাসে মা। ভারী অবাক লাগে মায়ের। ভেবে পায় না এ মানুষের এত আনন্দ, এত উত্তেজনা কিসের আজ। সত্যি চমৎকার, বড় চমৎকার কেটেছে গত কটা দিন। হাত দুটো ঘষতে ঘষতে মৃদু সাদর হাসি হাসে ও। শ্রমিকদের মধ্যে কেটেছে সারা দিন। পড়ে শুনিয়েছি, ওদের সঙ্গে কথা কয়েছি, আর এই নিরীক্ষণ করেছি আশ্চর্য রকম পবিত্র খাঁটি একটা কিসে আমার মনটা কানায় কানায় ভরে গেছে। কি অদ্ভুত চমৎকার মানুষ যে ওরা, নীলভনা, কি বলবো। মানে তরুণ শ্রমিকরা, কি শক্তি, কি অনুভূতিশীল মন, আর জ্ঞানের কি অদম্য পিপাসা। ওদের দিকে তাকালেই রাশিয়াকে মনে পড়বে। একদিন দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ হবে এই রাশিয়া। নিজের কথার সমর্থনে শপথ নেবার ভঙ্গিতে হাত ওঠায় নিকোলাই। তারপর একটু থেমে আবার বলে, ঝরঝরে পুরনো বই আর আঁক নিয়ে
প্রায় 1 বছর কাটিয়ে দিলাম। কি ব্যাপার? হ্যাঁ, অসহ্য। বরাবর মজদুরদের মধ্যেই থেকে এসেছি। ওদের কাছ থেকে সরে গেলেই আমার সব কেমন যেন বিগড়ে যায়। সমস্ত শক্তি জোগাড় করতে হয় এমন জীবনের জন্য। এবার আবার আমি খোলা আকাশে ডানা মেলব। ওদের মধ্যেই থাকবো, কাজ করব। সারাক্ষণ ওদের দেখতে পাবো, পড়ে শোনাবো। বুঝলেন? সদ্যজাত চিন্তার সন্নিকটে থাকব, তরুণ সৃজনশীল উদ্যোগের সামনে। আশ্চর্য সহজ সরল, ভারী সুন্দর, আর মস্ত প্রেরণা দেয়। বুঝলেন? মানুষকে নতুন বানিয়ে দেয়। ভারী বল পাওয়া যায় বুকে। জীবন সমৃদ্ধ হয়ে ওঠে। একটু বিব্রত আনন্দের হাসি হাসে নিকোলাই। মা বোঝে এ সুখ। ওর আনন্দে নিজেও খুশি হয়ে ওঠে। আর তাছাড়া, বলে নিকোলাই উচ্ছ্বসিত হয়ে, আপনিও এক আশ্চর্য মানুষ। খুব ভালো বোঝেন মানুষকে। অদ্ভুত উজ্জ্বলভাবে তার ছবি আঁকতে পারেন। মায়ের পাশে এসে বসে নিকোলাই। বিব্রত ভাবটা লুকোবার জন্য উচ্ছল মুখখানা ওপাশ করে চুল ঠিক করতে ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু তা বেশিক্ষণ নয়। আবার মুখ ফেরায় সে। মার সুসংগত সরল উজ্জ্বল কাহিনী সাগ্রহে শুনতে থাকে, তার মুখে চোখ নিবদ্ধ করে। অদ্ভুত কপালজোর আপনার। উচ্ছ্বসিত হয়ে ওঠে ও। জেলে যাবার সম্পূর্ণ সম্ভাবনা ছিল আপনার। আবার হঠাৎ। বেশ বোঝা যাচ্ছে কৃষকরাও জেগে উঠছে। তা তো হবেই। সেই মেয়েটি, মনে হচ্ছে একেবারে স্পষ্ট চোখের সামনে দেখতে পাচ্ছি। গায়ে কাজ চালাবার জন্য বাছা বাছা লোকের ওপর ভার দিতে হবে। লোক বলছি, কজনই বা আছে তেমন লোক? আমাদের যে শয়ে শয়ে দরকার। মা আস্তে আস্তে বলে, যদি পাভেল ছাড়া পেত, আর আন্দ্রেইও। নিকোলাই মায়ের দিকে তাকিয়ে মাথা নামিয়ে নেয়। হয়তো কথাটা শুনে আপনার কষ্ট হবে, কিন্তু তবু বলি, আমি পাভেলকে বেশ ভালো করেই জানি। জেল থেকে পালাতে সে রাজি হবে না। ও চায় ওর বিচার হোক। মাথা তুলে দাঁড়াবার সুযোগ চায় ও। সুতরাং এই সুযোগ কি ছাড়বে ও ভেবেছেন? আর কেনই বা ছাড়বে? সাইবেরিয়া থেকে পালাবে। মা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আস্তে আস্তে বলে, যা করার বুঝে শুনেই করবে ও। চশমার ফাঁক দিয়ে মায়ের দিকে তাকিয়ে এক মুহূর্ত পরে বলে নিকোলাই, আপনার সেই চাষি বন্ধুটি আমাদের এখানে তাড়াতাড়ি এলেই ভালো হয় এখন। রিবিনের সম্বন্ধে লিখতে হবে গ্রামাঞ্চলের জন্য। ওর বিশেষ ক্ষতিবৃদ্ধি হবে না, কারণ ও নিজে এত সাহস দেখিয়ে দিয়েছে। আজই লিখে ফেলবো আমি। লুদমিলা চটচট ছেপেও ফেলবে। কিন্তু তারপর ওগুলো পৌঁছবে কি করে ওদের কাছে? আমি নিয়ে যাব। না, সেটি হচ্ছে না, তাড়াতাড়ি বলে ওঠে নিকোলাই। ভাবছি ভেসভস্টিকভ নিয়ে যেতে পারে কিনা। কথা বলে দেখব? দেখতে পারেন। আর একটু শিখিয়ে পড়িয়েও দিতে হবে ওকে। আর আমি কি করব তাহলে? সে নিয়ে মাথা ঘামাবেন না। লিখতে বসে যায় নিকোলাই। মা টেবিল পরিষ্কার করতে করতে ওর দিকে চেয়ে থাকে। আঙুলের ফাঁকে কলমটা কাঁপছে, আর কাগজের শুভ্র বুকে কালির আক্ষর সাজছে সারবন্দি হয়ে। এক এক সময় ঘাড়টা শিউরে ওঠে। মাথা পেছনে হেলিয়ে চোখ বন্ধ করে এগিয়ে থাকে কখনো বা। তখন থুতনিটা কেমন কাঁপে, মা লক্ষ্য করে। ভাবনায় অস্থির হয়ে ওঠে মা। তারপর এক সময় উঠে পড়ে বলে নিকোলাই, হয়ে গেছে, জামার মধ্যে লুকিয়ে রেখে দিন।
কিন্তু পুলিশ এলে আপনাকেও ছাড়বে না, শরীর তল্লাশি করবেই। মরুক বেটারা, শান্তভাবে বলে মা। সন্ধেবেলা এলো ডাক্তার ইভান দানিলভিচ। এসেই ঘরের মধ্যে প্রায় ঘোড়দৌড় শুরু করে দিল। বলে, কি ব্যাপার হে বলো তো, হঠাৎ কর্তারা অমন ভেবে গেল কেন? কাল রাত্রিরে 7-7টা বাড়ি তল্লাশি করেছে। আমার রোগী কোথায় হে? কাল চলে গেছে, নিকোলাই বলে। আজ হলো শনিবার, পাঠচক্রের বৈঠক আছে, সে বাদ দেবে? কালেও না। সে কি হে, ভাঙা মাথা নিয়ে পাঠচক্রে বসবে? কম বোঝানো বুঝিয়েছি, কোনো ফল হয়নি। তা বন্ধুদের কাছে একটু বাহবা নেবে না? মা বলে। এই দেখো, আমারও রক্ত পড়েছে। ডাক্তার মায়ের দিকে তাকায়, কপট রাগে মুখটা বিকট করে বাঁকিয়ে দাঁত চেপে বলে, ইস, রক্ত খাকি বটে। এই ইভান, এখানে ঘুটুর ঘুটুর করছো? পালাও শিগগির, অতিথি আসবে জানো। নীলভনা, কাগজটা দিয়ে দিন ওকে। আবার কাগজ? চিৎকার করে ওঠে ডাক্তার। হ্যাঁ, এই যে, এটাকে ছাপাখানায় দিয়ে দিও। জো হুকুম। আর কিছু? না, ব্যাস, সদরে স্পাই আছে একজন জানো। দেখেছি, আমার দরজায়ও আছে। আচ্ছা, আসি তাহলে। শুনছেন রাক্ষসী, চললাম। হ্যাঁ, বুঝলে, কবরখানার ব্যাপারটা হয়ে সাপে বর হয়েছে। সবাই বলা বলি করছে, শহরময় ঢি ঢি। আর খাসা লিখেছিলে হে ব্যাপারটা সম্বন্ধে। কাগজখানা বেরুলো একেবারে সময় মতো। আরে এই জন্যই তো আমি বলি সর্বদা, পচা শান্তির চেয়ে জবরদস্ত লড়াই ঢের ভালো। ভালো তো ভালো, ভাগো এখন। অতিথিকে তাড়াচ্ছ? আচ্ছা নীলভনা, হাতখানা দেখি। ছোঁড়া ভারী অন্যায় করেছে, ওর যাওয়া ঠিক হয়নি। কোথায় থাকে জানো? ঠিকানা দিয়ে দেয় নিকোলাই। কাল গিয়ে দেখে আসবো। খাসা ছেলে না? সত্যি চমৎকার ছেলে। সামলে রাখতে হবে ছেলেটাকে ভালো করে। খাসা মগজখানা ওর। যেতে যেতে বলে ডাক্তার, এদের মতো ছেলেরাই খাঁটি সর্বহারা বুদ্ধিজীবীর জাত গড়বে। আর আমরা যখন একুল ছাড়িয়া অকুলের পানে ভাসাইব তরি। হ্যাঁ, অকুলে খুব সম্ভব শ্রেণী সংঘাত টংঘাত নেই, তখন আমাদের জায়গা নেবে এরা। ভারী বকবকে স্বভাব হয়েছে কিছুদিন থেকে তোমার, ইভান। হোশ মেজাজে আছি যে হে। জেলের জন্য পা বাড়িয়ে আছো না? তা যাও, দুদিন বিশ্রাম হবে। ধন্যবাদ, বিশ্রামের দরকার নেই, দিব্যি তাগড়া আছি। ওদের দুজনের কথাবার্তা শোনে মা। মজদুর ঘরের ছেলেটার জন্য এতটা দরদ দেখে ভারী খুশি হয় ও। ডাক্তার চলে গেছে, নিকোলাই আর মা খেতে বসেছে। নৈশ অতিথিদের অপেক্ষায় দুজন। গল্প করে নিকোলাই কমরেডদের বিষয়ে। অনেকে নির্বাসনে আছে, অনেকে আবার পালিয়ে এসে ছদ্মনামে কাজ করছে। নিরাভরণ দেয়ালগুলিতে লেগে ঠিকরে ফিরে আসে ওর নিচু স্বরের কথা। যেন নতুন দুনিয়া গড়বার জন্য বিনীত দধিচিদের এই নিঃস্বার্থ আত্মদানের কাহিনী বিশ্বাস করতে পারেনি তারা। কোমল একটা ছায়া যেন গভীর স্নেহের আলিঙ্গনে জড়িয়ে আছে মাকে। অজানা সেই সর্বত্যাগী লোকেদের জন্য মার বুকখানা উষ্ণতায় ভরে ওঠে। মায়ের মানুষ লোকে ওরা সব এক হয়ে মিশে যায় এক নির্ভীক বিরাট পুরুষের রূপে।
দুই হাতে শতাব্দী সঞ্চিত শ্যাওলা আবর্জনার স্তূপ সরিয়ে সরিয়ে মানুষকে জীবনের সহজ সরল সত্য সন্দর্শন করিয়ে দিচ্ছে মানুষটা। ধীর অক্লান্ত পদক্ষেপে এগিয়ে চলেছে পৃথিবীতে। মিথ্যা, লোভ, দেশ, এই তিন দানবই পৃথিবীকে ভয় দেখিয়ে দাসত্বের শৃঙ্খলে বেঁধে রেখেছে। ওই মহান পুনরুজ্জীবিত সত্য ঘরে ঘরে সাম্যের আহ্বান পাঠায় প্রত্যেকটি মানুষকে। ডাক দিয়ে বলে, ওই দানবের হাত থেকে আমি তোদের সবাইকে সমানভাবে মুক্তি দেব। মানুষ লোকের এই মূর্তির কাছে মায়ের হৃদয় প্রণত হয়। আগে এক একটা দিন যখন তেমন ভারী ঠেকতো না, তখন বুকে এমন একটা অনুভূতি জাগত। এমনি অনুভূতি নিয়েই মা সন্ধেবেলায় আইকনের সামনে কৃতজ্ঞভাবে নতজানু হতো। সেসব দিনের কথা আজ আর মনে নেই মায়ের, কিন্তু সে দিনটার সেই অনুভূতি ডালপালা মেলে ফুলে ফলে আলোয় আনন্দে ভরে উঠে আত্মার গভীরে গিয়ে বাসা বেঁধেছে, সুদীপ্ত শিখায় জ্বলছে। হঠাৎ নিকোলাই গল্পটা থামিয়ে বলে ওঠে, পুলিশ আজ আর আসবে না বোধহয়। নিকোলাইয়ের দিকে ত্বরিত দৃষ্টি ফেলে 1 মিনিট চুপ করে বিরক্তির সঙ্গে বলে মা, গোল্লায় যাক পাজিরা। সে তো বলা বাহুল্য, কিন্তু এখন একটু শুয়ে নিন গে। ভীষণ ক্লান্ত হয়ে আছেন নিশ্চয়। অবশ্যই বলতে নেই, দেহখানা আপনার লোহার। এত ঝক্কি গেল আজ, অথচ আপনার গায়ে যেন কিচ্ছুটি লাগেনি। এদিকে মাথাটি কিন্তু দেখতে দেখতে সাদা হয়ে উঠছে। আচ্ছা, আজ বিশ্রাম করুন গিয়ে। 20। রান্নাঘরের দরজায় বিষম ধাক্কাধাক্কি। ঘুম ভেঙে গেল মার। ধাক্কার আর বিরাম নেই, চলছে তো চলছেই। তখনও অন্ধকার, ভোরের কোলাহল তখনও শুরু হয়নি। আবছা অন্ধকারটা আঁতকে উঠছে সেই শব্দে। ধড়ফড়িয়ে বিছানা ছেড়ে উঠল মা। গায়ের ওপর তাড়াতাড়ি পোশাক ফেলে রান্নাঘরের দরজার কাছে দাঁড়ালো এসে। কে? আমি গো, অপরিচিত কণ্ঠের জবাব আসে। কে? খুলুন না দরজাটা, মিনতি শোনা যায়। গলার স্বরটা নেমে এসেছে। হুড়কো তুলে পা দিয়ে ঠেলে খুলে দিল দরজাটা। ইগনাত এসে ঢোকে। ভুল করিনি তাহলে? উল্লসিত হয়ে বলে ইগনাত। কোমর পর্যন্ত সারা গায়ে ওর কাদা, মুখখানায় যেন ছাইয়ের ছোপ মারা। চোখ বসা, সেই কোঁকড়া চুলের ঝাঁক চারদিকে এলোমেলো হয়ে টুপির তলা দিয়ে বেরিয়ে আছে। দরজা বন্ধ করতে করতে ফিস ফিসিয়ে বলে, ভারী বিপদ। জানি। শুনে অবাক হয়ে যায় ছোকরা। চোখ মিটমিট করে শুধোয়, সে কি করে জানলেন? সংক্ষেপে তাড়াতাড়ি বুঝিয়ে দেয় মা। সে যে আরো 2টি সাথী ছিল, তাদেরও ধরেছে নাকি? না, ওরা তো ছিল না ওখানে তখন। ওদের তো সৈন্যদলে যোগ দিতে হবে, হাজিরা দেবার দিন ছিল। মিখাইলো কাকাকে নিয়ে 5 জনকে ধরেছে। একটা লম্বা নিঃশ্বাস নিয়ে মুচকি হেসে আবার বলে, আমিই বাদ পড়ে গেছি। এতক্ষণে নিশ্চয় আমার জন্য গরু খোঁজা করছে। পালালে কি করে? মা শুধোয়। পাশের ঘরের দরজাটা ঈষৎ খুলে যায়। একটা বেঞ্চির ওপর বসে চারদিকে তাকিয়ে বলে ইগনাত, আমার কথা শুধোচ্ছ?
পুলিশ আসার মিনিট দুই আগেই জঙ্গলের পাহারাওয়ালা ধেয়ে এসে বলল, সাবধান থাক বেটারা, ওরা আসছে। আস্তে আস্তে হেসে কোটটার কিনারা দিয়ে মুখ মুছে ইগনাত বলে, মিখাইলো কাকাকে মাথায় ডান্ডা মেরেও ওঠায় কার বাপের সাধ্যি। আমায় হেঁকে বললে, ইগনাত বাপ, ধেয়ে যা শহরে, পা চালিয়ে যাবি কিন্তু। মনে আছে সেই যে আধবয়সী মেয়ে মানুষটি এসেছিল? বলে খসখসিয়ে কি লিখলে একটা চিরকুটে। ধর, এটা নিয়ে দিবিগে তার হাতে। গুড়ি মেরে আমি তো বেরিয়ে এসে ঝোপঝাড়ের আড়ালে আড়ালে পথ ধরনু। আওয়াজে বুঝনু তেনারা আসছে। সে কি আর দুটো চারটে গো, এই এক দঙ্গল। শালারা চারদিক থেকে ঘিরে ফেললে আমাদের সেই আলকাতরার থান। আমি ঝোপের মধ্যে ঘাপটি মেরে শুয়ে থাকনু। পাশ দিয়ে চলে গেল শালারা। যেই না ওরা গেল, আমি খপ করে উঠেই চোঁচা দৌড়। দুরাত একদিন ধরে চলে চলে এই আসছি। এক লহমার জীরণ থামন দিইনি গো। ওর বাদামি চোখের হাসির দুলুনি আর লাল টুকটুকে ঠোঁট দুটোর ভঙ্গিতে বেশ বোঝা যাচ্ছিল নিজের ওপর ভারী খুশি হয়েছে ইগনাত। সামোভার ধরে মা তাড়াতাড়ি বলে, বসো, চা আনছি, এই এলাম বলে। এই যে আপনার চিঠি নিন। বেঞ্চির ওপর বহু কষ্টে পা একটা তুলতে গিয়ে যন্ত্রণায় পকিয়ে ওঠে ইগনাত। মুখ কুঁচকে যায়। দরজার কাছে নিকোলাইকে দেখা যায়। আরে আসুন আসুন কমরেড, চোখ কুঁচকিয়ে বলে সে। দাঁড়ান, আমি সাহায্য করছি। ওর পায়ের ওপর ঝুঁকে পড়ে নিকোলাই। ময়লা কাপড়ের ফালিটা চটপট খুলে ফেলতে যায় ও। না, নিচু স্বরে চেঁচিয়ে উঠে সে পা টেনে নেয় আর অবাক হয়ে মার দিকে মিটমিটিয়ে যায়। সেদিকে ভ্রুক্ষেপ না করেই মা বলে, ওর পাটাকে ভদকা দিয়ে ভালো করে মালিশ করে দিতে হবে। নিকোলাই বলে, তাই দিচ্ছি। ইগনাত বিব্রত হয়ে ঘোঁত ঘোঁত করে। নিকোলাই দুমড়ানো মোচড়ানো ময়লা চিরকুটটা তুলে চোখের খুব কাছে নিয়ে এসে পড়তে আরম্ভ করে। আমাদের কাজকর্ম কখনো ছেড়ে দিও না মা। আর সেই লম্বা মতন ভদ্রমহিলাকে বলো, আমাদের কাজকর্মের কথা যেন আরো বেশি করে লেখেন, ভোলেন না যেন। বিদায়, রিবিন। চিঠি শুদ্ধ হাতখানা এলিয়ে পড়ে নিকোলাইয়ের। চমৎকার, অস্পষ্ট স্বরে বলে। ইগনাত তার খালি পায়ের ফোলা ফোলা ময়লা আঙুলগুলো একটু নাড়তে নাড়তে তাকিয়ে থাকে ওদের দিকে। মা চোখের জলে ভেজা মুখ লুকিয়ে এক গামলা জল নিয়ে আসে। তারপর ওর সামনে উবু হয়ে বসে ওর পায়ের দিকে হাতটা বাড়িয়ে দেয়। ভয় পেয়ে যায় ইগনাত। না না, ও কি বলে বেঞ্চির তলায় পা লুকোয়। শিগগির পা বের করো। আমি অ্যালকোহল নিয়ে আসছি, নিকোলাই বলে। আমি কি হাসপাতালে এসেছি? বিড়বিড় করে বলে ইগনাত। পাটা বেঞ্চির আরো তলায় ঢুকিয়ে দেয়। মা ওর আরেকটা পা থেকে জড়ানো ফালিগুলো খুলে নেয়। মায়ের দিকে ওপর থেকে তাকিয়ে তাকিয়ে ঘাড় মোচড়ায় ইগনাত। বড় অস্বস্তি লাগে ওর। জোরে জোরে ফোঁত ফোঁত করে নিঃশ্বাস ফেলে। ঠোঁট দুটো এলিয়ে পড়েছে হাস্যকর ভাবে। মা কম্পিত স্বরে বলে, জানো, মিখাইল ইভানভিচকে বেদম মেরেছে ওরা। সত্যি? চাপা ভয়ের চিৎকার বেরিয়ে আসে ইগনাতের মুখ থেকে।
সত্যি, নিকলসকয়েতে যখন নিয়ে এলো তখনই অনেক মার খেয়েছে। তার উপরে ওখানে পুলিশের বড় সাহেব আর ছোট সাহেবের এলোপাথাড়ি কিল, চড়, ঘুষি, লাথি, সারা দেহ রক্তারক্তি। আর কিছু জানুক না জানুক, ঠ্যাঙানিতে হাত পাকা ওদের। ভ্রুকুটি করে ইগনাত। কাঁধ দুটো শিউরে ওঠে। আবার বলে, বাপস, মানুষ তো নয়, জম। ভয়ে গা কাঁপে। মুজিকরাও মেরেছে নাকি মিখাইলো কাকাকে? একজন মেরেছে পুলিশ সাহেবের হুকুমে, অন্যরা কিছু করেনি, বরঞ্চ মিখাইলোর হয়েই কথা বলেছে। বলেছে মারা চলবে না। চাষি ভাইদেরও চোখ খুলতে লেগেছে। কে যে কোন দিকে তা ওরা বুঝতে লেগেছে। জ্ঞান বুদ্ধিওয়ালা আছে ওদের মধ্যেও। তা তেমন লোক কোথায় নেই, খুঁজে নিতে কষ্ট হয়, এই আর কি। নিকোলাই এক বোতল অ্যালকোহল নিয়ে এলো। তারপর সামোভারে কিছু কয়লা দিয়ে চুপচাপ বেরিয়ে গেল। ইগনাত নিঃশব্দে ওর দিকে তাকিয়ে থাকে উৎসুকভাবে। এই বাবুটিকে ডাক্তার? নিকোলাই বেরিয়ে যেতেই চুপি চুপি জিজ্ঞাসা করে। আমাদের এই কাজে বাবু টাবু নেই কেউ, আমরা সব কমরেড। ভারী অদ্ভুত তো, অপ্রতিভ সন্দিগ্ধভাবে হেসে বলে ইগনাত। কি অদ্ভুত রে? এমনি বলছিলাম, মানে এই একদিকে ঘুষিয়ে নাক চেপটে দেয়, আবার আরেক দিকে পা ধুইয়ে দেয়, মধ্যিখানটায় কে থাকলো? দরজা খুলে যায়। নিকোলাই দোরগোড়ায় দাঁড়িয়ে বলে, মাঝখানে আছে তারা, যারা সেই নাক চেপটে দেনেওয়ালাদের পা চাটে আর চেপটে যাওয়া নাকওয়ালাদের রক্ত শোষে। এরাই আছে মাঝখানে। সসম্ভ্রমে ইগনাত তাকায় নিকোলাইয়ের দিকে। তারপর একটুক্ষণ চুপ করে থেকে বলে, খাঁটি কথাই বলেছেন গো আপনি। তারপর উঠে দাঁড়িয়ে শক্ত করে পায়ের ওপর কয়েকবারের চেষ্টায় ভর দিয়ে বলে, বাহ, এ যে একদম নতুন পা গো, ধন্যবাদ। এরপর খাবার ঘরে গিয়ে চা খাবার পালা। চা খেতে খেতে ইগনাত বলে শক্ত ভারী গলায়, খবরের কাগজ আমি বিলি করতাম, জানেন? ওহ, জবর হাঁটতে পারি আমি। মেলা লোক পড়ে কাগজ? নিকোলাই শুধোয়। যারা পড়তে পারে তারা সব্বাই পড়ে, বড় লোকেরাও পড়ে। তবে অবশ্যই বাবুরা তো আমাদের কাছ থেকে নেন না বই। তেনারা বুঝতে পেরেছেন বেশ যে চাষিরা তাদের রক্তস্রোতে জমিদারদের পায়ের তলার জমি দেবে সরিয়ে, আর ওইটুকু যদি করতে পারে তবে পরে জমি এরকম ভাবে বিলি করবে যাতে না থাকে জমিদার, না থাকে ক্ষেত মজুর। তা নইলে লড়াই টড়াই কেন হে বাপু? এমনকি একটু যেন রেগেছে ইগনাত। জিজ্ঞাসুভাবে সংশয়ের দৃষ্টিতে নিকোলাইয়ের দিকে চায়। নিকোলাই শুধু হাসে, কিছু বলে না। ধরো না হয় আজ সকলের সঙ্গে মিলে লড়লাম, সব্বাইকে দাবিয়ে দিলাম, কাল আবার যে কে সেই, সেই বড় লোক আর গরিব, কি লাভটা হলো শুনি? না বাবা, অত মুখ্য পাওনি গো আমাদের, ওসব চলবে না। ধনরতন হলো শুকনো বালি, এক ঠেঁয়ে থাকে না। আরে রাগ করো না। মা হাসে।
আর আমি ভাবছি রিবিনের গ্রেপ্তার সম্বন্ধে সেই লেখাটা যত শিগগির ওখানে পাঠাই কি করে। নিকোলাই বলে চিন্তিতভাবে। ইগনাত কান খাড়া করে। আছে নাকি লেখাটা? জিজ্ঞাসা করে। হ্যাঁ। হাত কচলাতে কচলাতে ইগনাত বলে, দিন, নিয়ে যাব। ওর দিকে না তাকিয়েই শান্তভাবে হাসে মা। তারপর বলে, কিন্তু বলছিলে যে বড্ড ক্লান্ত হয়েছ আর ভয় করছে। চওড়া থাবাটা দিয়ে কোঁকড়া চুলগুলো ঠিক করতে করতে ইগনাত বলে শান্তভাবে, করিতকর্মার ধরনে, ভয় এক জিনিস আর কাজ হলো আরেক। আসছেন কেন গো? আচ্ছা মানুষ তো। ছেলেটিকে দেখে কি জানি এক সুখে মায়ের বুক ভরে ওঠে। অজান্তেই মুখ থেকে বেরিয়ে আসে, এক্কেবারে ছেলে মানুষ। হুঁ, তাই বই কি। বিব্রত হয়ে মুচকি হাসে ইগনাত। ওর দিকে কোমল চোখে তাকিয়ে নিকোলাই বলে, ফিরে যেতে পারছেন না আর? কেন? কেন যেতে পারবো না? তাহলে কোথায় যাব? ইগনাত অস্থির হয়ে ওঠে। আরেকজন যাবে। আপনি ভালো করে পথ বাতলে দেবেন। কেমন? একটু চুপ করে থেকে ক্ষুণ্ণ স্বরে ইগনাত বলে, বেশ। আপনাকে নতুন পাসপোর্ট জোগাড় করে দেব আর বনরক্ষীর কাজ জুটিয়ে দেব একটা। চট করে মাথাটা তুলে উদ্বিগ্নভাবে জিজ্ঞেস করে ইগনাত, তারপর চাষিরা যখন কাঠের জন্য আসবে, ধরে কষে হাত পা বেঁধে রাখবো? না বাবা, ওসব আমার দ্বারা হবে টবে না। মা হাসে, নিকোলাইও হাসে। ইগনাত আবার যেন আঘাত পেল মনে হয়। নিকোলাই সান্ত্বনা দেয়, আরে আরে, বাঁধতে টাঁদতে হবে না, আমি বলছি, বিশ্বাস করুন। ইগনাত খুশি হয়ে ওঠে। একগাল হেসে বলে, তাহলে করব। কিন্তু কারখানায় কাজ টাজ হয় না? কারখানায় যারা কাজ করে তারা নাকি বড় চালাক চৌকস হয়। মা উঠে জানালার কাছে গিয়ে দাঁড়ায়। আস্তে আস্তে বলে, জীবনটা কি অদ্ভুত। এই হাসি, এই কান্না। হাঁ রে ইগনাত, খাওয়া শেষ হলো? আর না, এবার একটু ঘুমিয়ে নাও গে। ঘুম পায়নি। বলছি চটপট যাও বিছানায়। বাপরে, ভারী কড়া নিয়ম যে এখানে। যাচ্ছি বাপু, যাচ্ছি। বড্ড ভালো লোক তোমরা। ধন্যবাদ। চা খাইয়েছ, তার জন্য ধন্যবাদ। মায়ের বিছানায় গিয়ে শুতে শুতে মাথা চুলকে বিড়বিড় করে, সব এখন আলকাতরার গন্ধ হয়ে যাবে। কেন রে বাপু এত সব কিছু? ঘুমটুম কিচ্ছু পায়নি। সেই মধ্যিখানে যারা আছে তাদের কথা কেমন করে বললে? যত সব শয়তান, পাজি। হঠাৎ ওর নাক ডাকতে আরম্ভ করলো। মুখটা আধখানা হাঁ হয়ে গেল। ভুরু দুটো উঁচিয়ে উঠল। ঘুমিয়ে পড়ল। 21। সেই দিনই সন্ধেবেলার কথা। ছোট্ট একটা মাটির তলার ঘরে ভেসভস্টিকভের সামনে বসে ভুরু কুঁচকে নিচু গলায় কথা বলছে ইগনাত। মাঝের জানালাটায় 4 বার। 4 বার? উদ্বিগ্নভাবে নিকোলাই বলে। প্রথম 3টে এমনি করে, 1, 2, 3। টেবিলে বাঁকা আঙুল দিয়ে টোকা মেরে দেখায়। তারপর একটু অপেক্ষা করেই আরেকবার। বুঝতে পারলাম।
একজন লাল মাথা চাষি এসে দরজা খুলে দিয়ে শুধোবে, ধাত্রী ডাকতে এসেছো? আপনি বলবেন, হ্যাঁ, কারখানার মালিক পাঠিয়ে দিয়েছেন, তারই জন্য। আর কিছু বলতে হবে না, সব বুঝে নেবে। দুজনে বসেছিল পরস্পরের দিকে মাথা হেলিয়ে। দুজনেই বলিষ্ঠ, জোয়ান, তাগড়া মানুষ। কথা বলছে চাপা স্বরে। হাত দুখানা বুকের ওপর রেখে মা টেবিলের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল ওদের। রহস্যজনক এইসব সংকেতগুলি ওর ভারী মজার লাগে। আপন মনেই বলে মা, নেহাত ছেলে মানুষ। দেয়ালে একটা বাতি, তার আলোয় দেখা যায় কতকগুলো স্যাঁতসেঁতে দাগ আর মাসিক পত্রিকার ছবি। মেঝেতে ছড়ানো রয়েছে ভাঙা বালতি আর টিন মিস্ত্রি যে কাজ করে গেছে তার সব টুকরো টাকরা। ঘরটা মরচে, রং আর ছ্যাতলার গন্ধে ভরা। মোটা খসখসে কাপড়ে তৈরি ভারী একটা কোট পরে আছে ইগনাত। কোটটা তার পছন্দ। তার ওপর আস্তে আস্তে কোমলভাবে হাত বোলায় আর ঘাড়টা ভারীভাবে বেঁকিয়ে মাঝে মাঝে নিজেকে দেখে। মা স্নেহ ভরে মনে মনে ভাবে, আহারে বাছারা। ইগনাত উঠতে উঠতে বলে, ভুলবেন টুলবেন না, বুঝলেন তো? পয়লা যাবেন মুরাতভের কাছে, গিয়ে দা ঠাকুরের তালাশ করবেন। ভেষভচিকভ উত্তর দেয়, না হে না, ভুলবো না। ইগনাত কিন্তু নিশ্চিন্ত হতে পারে না। আবার সংকেতগুলো মুখস্থ করিয়ে দিয়ে তবে হাত বাড়িয়ে দেয়। আমার নমস্কার দেবেন ওদের, কেমন খাসা মানুষ সব, দেখবেন। চট করে খুশি চোখে নিজেকে একবার দেখে নিয়ে মাকে বলে জামায় হাত বুলোতে বুলোতে, যেতে হবে এখন? পথ খুঁজে পাবে তো? আলবৎ পাবো। আচ্ছা আসি, কমরেড। কাঁধ খাড়া করে, বুক চিতিয়ে নতুন টুপিটাকে একপাশে কানের ওপর আড় করে পরে বেরিয়ে গেল। হাত দুখানা রাশভারী চালে পকেটে পোড়া। কোঁকড়া চুলের গোছা কানের কাছে হাওয়ায় ফুর্তি করে উঠছে। আস্তে আস্তে মায়ের কাছে এসে বলে ভেষভচিকভ, তাহলে কাজ জুটলো একটা। বসে বসে পাগল হবার জোবরায়। ভাবছিলাম, তাহলে পালিয়ে এসে লাভটা কি হলো? দিন রাত্রির গর্তে সেঁধিয়ে থাকো, তার চাইতে সেখানেই তো পড়াশোনা করতাম। পাভেল মগজে চাপ দিত, সে ভারী ভালো লাগতো। হ্যাঁ গো নীলভনা, ওদের পালাবার কি হলো গা? অজান্তে দীর্ঘ নিঃশ্বাস পড়ে মার। বলে, জানি নে। নিকোলাই মায়ের কাঁধে চাপ দিয়ে মুখের কাছে মুখ এনে বলে, তুমিই ওদের বলো, তোমার কথা ওরা শুনবে। ও তো জলের মতো সোজা। এই দেখো না, এই হলো জেলের পাঁচিল, তারপরই রাস্তার আলোটা, ঠিক সামনেই একটা পোড়ো জায়গা। বাঁ দিকে কবরখানা, ডান দিকে শহরের রাস্তা আর পাকা বাড়ি। আলোগুলো পরিষ্কার করবার জন্য ফরাশ আসে রোজ দিনের বেলায়। দেয়ালের গায়ে হেলান দিয়ে রাখা থাকে তার মইটা। মই বেয়ে উঠে একটা দড়ির মই পাঁচিলের ওপর থেকে ঝুলিয়ে দেবে সে ভেতর দিকে। ভেতরে ওরা সব জানে, কখন কি করতে হবে। হয় সাধারণ কয়েদিদের বলবে একটা গোলমাল বাঁধাতে, নইলে নিজেরাই সব করবে। আর সেই ফাঁকে যারা কাজ সারবার, তারা দড়ির মই বেয়ে 1, 2,
3, ব্যাস, চিচিং ফাঁক। দেখলে তো কি সোজা। মায়ের মুখের সামনে হাত নাড়তে নাড়তে নিজের প্ল্যানটা বোঝায় নিকোলাই। শুনতে যেমন সোজা, তেমনি কাজের বলে মনে হয়। আগে নিকোলাইকে মায়ের তেমন কর্মপটু বলে মনে হতো না। ওর চোখে মাখানো ছিল দুনিয়ার ওপর গভীর ঘৃণা আর অবিশ্বাস। এখন যেন ওই চোখ দুটির পুনর্জন্ম হয়েছে। চোখ দুটি থেকে যেন একটা উষ্ণ আলো বিচ্ছুরিত হচ্ছে। মার কাছে সব পরিষ্কার হয়ে যায় সেই আলোয়। মা উচ্ছ্বসিত হয়ে ওঠে। ভাবো দেখিনি একবার, দিনের আলোয়, একেবারে খটখটে দিনের আলোয়। দিনের বেলা, চারদিকে সব খাড়া পাহারা, তার মধ্যে কয়েদি পালাবে, কোনো শর্মা সন্দেহ করবে না। মার সর্বশরীর শিউরে ওঠে। বলে, গুলিটুলি করবে না তো? কে কে করবে? সৈন্য তো থাকে না ওখানে। আর পাহারাওয়ালাদের কাছে যে রিভলভার আছে, তা দিয়ে তারা পেরেক ঠোকে। তোমার সবকিছু দেখি খুব সোজা। নিজেই দেখবে ঠিক কথা বলছি কিনা। আমি সব জোগাড় যন্ত্র করে রেখেছি, দড়ির মই, হুক, সব। আর আমার বাড়িওয়ালা ফরাস হবেন। দরজার ওধার থেকে কে যেন ব্যস্ত হয়ে কেসে উঠল। তারপর টিন টানার শব্দ। নিকোলাই বলে, ওই যে আসছে। খোলা দরজায় দেখা দিল একটা টিনের তৈরি স্নানের গামলা। একটা মোটা কর্কশ গলা অস্পষ্ট স্বরে বিড়বিড় করে বলে, এই শয়তান বুড়ো, বেরিয়ে আয়। টপটার পেছন থেকে একখানা ভালো মানুষ মুখ দেখা যায়। চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসছে, চুলে পাক ধরেছে। নিকোলাই টপটা টেনে আনতে সাহায্য করে। বিরাট লম্বা মানুষটি, দেহটা একটু ঝুঁকে পড়েছে। ঘরে ঢুকেই কামানো গাল দুটো ফুলিয়ে একচোট কেশে নেয়। তারপর থুথু ফেলে অতিথিদের অভ্যর্থনা করে কর্কশ গলায়, ভালো আছেন তো সব? নিকোলাই বলে, এই একে জিজ্ঞাসা করে দেখো না। আমাকে কি জিজ্ঞাসা করবে? এই পালানোর বিষয়ে। টিন মিস্ত্রি কালো হাত দিয়ে গোঁফ জোড়া মুছে বলে, ও, কিছুতেই বিশ্বাস করবে না এ মেয়ে, ইয়াকব ভাসিলিয়েভিচ। হ্যাঁ, বিশ্বাস করবে না? করবে না নয়, করতে চায় না। কিন্তু আমি তুমি চাই তো, তাই বিশ্বাস করি, শান্তভাবে বলে মিস্ত্রি। তারপর হঠাৎ কাশতে কাশতে একেবারে বেঁকে যায়। কাশি থামলে ঘরের মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বুক ঘষতে থাকে অনেকক্ষণ ধরে। মাকে নিরীক্ষণ করে হাঁপাতে হাঁপাতে। মা বলে, ও বিষয় যা করার পাভেল আর তার বন্ধুরাই ঠিক করবে। নিকোলাই চিন্তিতভাবে মাথা নিচু করে। পাভেল নাকি বললে? কে হে? বসতে বসতে বলে টিন মিস্ত্রি। আমার ছেলে। পদবী? ভ্লাসভ। মাথা নাড়ে টিন মিস্ত্রি। তামাকের থলিটা বের করে পাইপ নিয়ে ভরতে শুরু করে। শুনেছি বটে নাম, থেমে থেমে বলে ও। আমার ভাইপো চেনে, সেও এখন জেলে। ইয়েভচেঙ্কো, শুনেছ ওর কথা? আমার নাম গোবুন। যত জোয়ান ছেলে আছে সব ধরবে এবার।
আমাদের মতো বুড়ো হাবড়াদের জায়গা করে দিচ্ছে আর কি। পুলিশ বলছিল ভাইপোটাকে নাকি সাইবেরিয়ায় ঠেলে দেবে। তা পারে ওরা, কুত্তাগুলো। নিকোলাইয়ের দিকে তাকিয়ে পাইপ টানতে থাকে আর ঘন ঘন থুথু ফেলে মেঝের ওপর। বলে, তাহলে সে চায় না? ওর ব্যাপার ওই বুঝবে ভালো। কিন্তু বলিও হে, মানুষ স্বাধীন, যা খুশি তাই করতে পারে। বসে বসে ঝিম ধরে যায় তো চলতে শুরু করে, আর চলতে চলতে ঠ্যাং ব্যথা হয় তো বসতে পারে। ওরা তোমাদের সর্বস্ব কেড়ে নেয়। মুখ বুজে থাকো। ধরে মারে, খবরদার কেঁদো না, খুন করে ফেলে। ছি, বলতে নেই ও কথা, সবাই জানে এ কথা। কিন্তু আমি ছেলেটাকে বের করে আনছি, দেখো না। মা অবাক হয়ে যায় ওর কাটা কাটা কথা শুনে, কিন্তু শেষের কথাগুলিতে হিংসে হয় মার। বৃষ্টি মাথায় করেই পথে বেরুলো মা। ঠান্ডা হাওয়ার ঝাপটা এসে মুখে লাগছে। যেতে যেতে মা ভাবে নিকোলাইয়ের কথা। আশ্চর্য, কি অদ্ভুত বদলে গেছে। গগুনের কথা মনে হয়। প্রায় প্রার্থনার মতো করে ভাবে, নতুন জীবন একা আমিই পাইনি। মুহূর্তে পাভেলময় হয়ে ওঠে মায়ের অন্তর। যদি মত দেয়। পাঠশালা টরন্টোর ইউটিউব চ্যানেলে আপনারা শুনছেন পুষ্পময়ী বসু অনুদিত, বিশ্বজুড়ে বহুল পঠিত মাক্সিম গোর্কির মা উপন্যাস। আজ ছিল ১৬তম পর্ব। মা উপন্যাসের পাঠ আজীবন সংগ্রামী কমরেড মা লতিফা আজিম মায়ার স্মৃতিতে নিবেদিত। পাঠশালার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশনের বেল আইকনটি প্রেস করে রাখুন। পাঠ ভালো লাগলে ও প্রয়োজনীয় মনে হলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। পরের পর্ব শোনার জন্য চোখ রাখুন পাঠশালা টরন্টোর ইউটিউব চ্যানেলে। আজকের মতো বিদায়।